একসময় বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে কিছু পেশা ছিল যেগুলো ছাড়া জীবন কল্পনাই করা যেত না। কামারের তৈরির লোহার দা, কুমোরের গড়া মাটির হাড়ি, নাপিতের হাতে চুলদাড়ি কাটানো, কিংবা তালপাতার পাখার শীতল বাতাস, এইসব ছিল বাঙালির জীবনের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে এসব পেশা যেন হারিয়ে যেতে বসেছে। আজকের দিনে কি আর কেউ গ্রাম বাংলার কামার, মুচি, তাঁতি বা নাপিতদের কথা মনে রাখে, যাদের হাতের ছোঁয়ায় একসময় গড়ে উঠত আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র? আজ আধুনিকতার ঢেউয়ে তারা যেন হারিয়ে যেতে বসেছে। কিন্তু কেন এই পেশাগুলো বিলুপ্তির পথে? কি ছিল তাদের গুরুত্ব? আজ আমরা জানব বাংলার সেই ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পেশাগুলোর গল্প, যেগুলো একসময় ছিল আমাদের সারা জীবনের অপরিহার্য অংশ, কিন্তু এখন কেবল স্মৃতির পাতায়। এই হারিয়ে যাওয়া পেশাগুলোর গল্প জানতে চাইলে ভিডিওটি পুরো দেখুন। যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর বাংলার ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে শুরু করছি এক যুগান্তকারী শিল্পের কথা নিয়ে, যা একসময় বাংলার প্রতিটি গ্রামে ছিল অপরিহার্য। কুমোর শিল্প। কুমোর বা মৃৎশিল্পীরা একসময় মাটি দিয়ে তৈরি করতেন হাঁড়ি, কলস, প্রদীপ, দেবদেবীর মূর্তি, এমনকি খেলনার সামগ্রীও। বাংলার প্রতিটি হাট বাজারে ছিল তাদের তৈরি সামগ্রীর কদর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও স্টিলের দাপটে কুমোর শিল্পীরা হারিয়ে যেতে বসেছে। আজকের দিনে কুমোররা টিকে থাকতে লড়াই করলেও তাদের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। কিন্তু আজ সেই চাকা থেমে গেছে কেন? কেন হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য? আসুন কুমোরদের গল্প শুনুন। তাদের হাতে তৈরি জিনিস শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতো না, বাংলার গ্রামগঞ্জে কুমোররা শত শত বছর ধরে বাংলার সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পেশা হারিয়ে যেতে বসেছে। প্লাস্টিক ও মেলামাইনের সহজলভ্যতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অর্থের অভাবে কুমোররা টিকে থাকতে পারছে না। ফলে নতুন প্রজন্ম এই পেশায় আসতে চাইছেন, তাই কুমোরদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তবে চাইলে এই শিল্পকে আবার বাঁচানো সম্ভব, যদি সরকার ও বেসরকারি উদ্যোগে মৃৎশিল্পের বাজার তৈরি করা হয়। যদি মানুষ প্লাস্টিকের পরিবর্তে মাটির পণ্য ব্যবহারে আগ্রহী হয়, তাহলে হয়তো আবার ঘুরতে শুরু করবে কুমোরদের চাকা, মাটির গন্ধে ভরে উঠবে বাংলার আঙিনা। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে বহু পেশা, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এমনই এক প্রাচীন পেশা হলো ঢাকি, অর্থাৎ ঢাক বাজানো শিল্পী। বাংলার যে কোনো পূজা পার্বণে ঢাকের বাজনা এক অনন্য আবহ তৈরি করে, বিশেষত দুর্গাপুজো ও কালী পুজোর সময়। ঢাকিরা তাদের দক্ষ হাতে এই সুরের জাদু ছড়িয়ে দেয়। ঢাক সাধারণত কাঠ ও চামড়া দিয়ে তৈরি হয় এবং এটি বাজানো এক বিশেষ দক্ষতার কাজ, যা ঢাকিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে আসছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পেশা হারিয়ে যেতে বসেছে। ডিজে ও আধুনিক বাদ্যযন্ত্রের প্রচলনের ফলে ঢাকিদের চাহিদা কমছে, আর নতুন প্রজন্ম এতে আগ্রহ হারাচ্ছে। তবে সঠিক উদ্যোগ নিলে এই ঐতিহ্য টিকে রাখা সম্ভব। ঢাকিদের ন্যায্য পারিশ্রমিক, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করলে হয়তো একদিন এই হারিয়ে যাওয়া শিল্প আবার প্রাণ ফিরে পাবে। একসময় বাংলার প্রতিটি হিন্দু বিয়েতে, পুজোয় এবং শুভ কাজে শঙ্খ বাজানো ছিল অপরিহার্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্পীও আজ বিলুপ্তের পথে। শঙ্খশিল্পীরা মূলত সামুদ্রিক শঙ্খ সংগ্রহ করে তা দক্ষ হাতে কেটে পালিশ করে বিভিন্ন নকশা তৈরি করতেন। বিশেষ করে নবদ্বীপ, মুর্শিদাবাদ ও ঢাকার কিছু অঞ্চলে এই শিল্পের প্রচলন ছিল। একসময় শঙ্খের চূড়া, বালা, বর্ণমালা খোদাই করা শঙ্খ ছিল বাঙালির ঐতিহ্যর অংশ। কিন্তু প্লাস্টিক ও অন্যান্য আধুনিক উপকরণের কারণে এই শিল্পের কদর কমতে থাকে। কাঁচামালের সংকট, বাজারের চাহিদা হ্রাস ও নতুন প্রজন্মের আগ্রহের অভাবে আজ শঙ্খশিল্পী প্রায় হারিয়ে যেতে বসেছেন। এখনো হাতে গোনা কিছু শিল্পী এই ঐতিহ্যে টিকিয়ে রাখার চেষ্টা করছেন, তবে তারা সংকটের মুখে আছে। বাংলার এই ঐতিহ্য রক্ষা করতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও নতুন প্রজন্মের আগ্রহ। বাংলার ঐতিহ্যবাহী পেশাগুলোর কথা বলতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ পেশার কথা না বললেই নয়। এটি এমন একটি শিল্প যা একসময় বাংলার অর্থনীতিতে বিশাল ভূমিকা রেখেছিল, কিন্তু আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি বলছি তাঁত শিল্পের কথা।
বাংলার তাঁত শিল্প হাজার বছরের পুরনো। মসলিন, জামদানি, তাঁতের শাড়ি এইসবই একসময় বাংলার তাঁতিদের হাতে তৈরি হতো, যা সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। বিশেষ করে নদিয়ার শান্তিপুর, টাঙ্গাইল, ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে তাঁত শিল্পের ব্যাপক প্রসার ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেশিন চালিত পোশাক শিল্পের দাপটে তাঁত শিল্পীরা কঠিন সংকটে পড়েছেন। হাতে বোনা কাপড়ের চেয়ে কম খরচে তৈরি মেশিনের কাপড় বাজার দখল করে নিয়েছে, ফলে বহু তাঁতি পেশা বদলাতে বাধ্য হয়েছেন। তবে এখনো কিছু শিল্পী পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। যদি এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে প্রয়োজন সরকারি সহায়তা, আধুনিকরণ এবং নতুন প্রজন্মের আগ্রহ। নাহলে বাংলার ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ অধ্যায় কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে যাবে। বাংলার নদী নালা আর খালবিলের সঙ্গে নৌকার ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নৌকা নির্মাণের সেই ঐতিহ্যবাহী শিল্প। বাংলার গ্রাম অঞ্চলে একসময় কাঠের তৈরি নৌকা ছিল যাতায়াত, মাছ ধরা ও পণ্য পরিবহনের প্রধান বাহন। দক্ষ নৌকা নির্মাতারা বিভিন্ন ধরনের নৌকা যেমন ডিঙি, পালতোলা, সাম্পান ইত্যাদি তৈরি করতেন। বিশেষ করে সুন্দরবন, বরিশাল ও কিশোরগঞ্জ অঞ্চলে এই শিল্পের কদর ছিল খুবই বেশি। নৌকা তৈরির প্রধান উপাদান ছিল শাল, ম্যাগনি ও গামারি কাঠ। অভিজ্ঞ কারিগররা হাতে কেটে কাঠের ফ্রেম তৈরি করে তার উপর জলরোধী বার্নিশ লাগাতেন, যাতে নৌকাগুলো টেকসই হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, ইঞ্জিন চালিত নৌকার প্রচলন ও কাঠের উচ্চ মূল্যের কারণে ঐতিহ্যবাহী নৌকা নির্মাণ শিল্পরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেসব কারিগর এই শিল্পকে ধরে রেখেছেন তাদের বেশিরভাগই অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন। এই শিল্পীকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তির সংযোগ, যাতে নৌকা নির্মাণ শিল্প আবারও বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপর আমরা যে শিল্পের কথা বলবো তা একসময় বাংলার প্রতিটি ঘরের অংশ ছিল। হ্যাঁ, আমি বলছি বাঁশ ও বেত শিল্পের কথা, যা কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। বাঁশ ও বেত শিল্প দিয়ে তৈরি সামগ্রী একসময় বাংলার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। ঝুড়ি, চালুনি, মোড়া, কুলা, হাত পাখা থেকে শুরু করে নান্দনিক গৃহসজ্জার সামগ্রী পর্যন্ত সবই তৈরি হতো দক্ষ কারিগরদের হাতে। বিশেষ করে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও সুন্দরবন সংলগ্ন এলাকায় বাঁশ ও বেত শিল্পের প্রচলন ছিল বেশি। কারিগররা বাঁশ ও বেতকে প্রথমে জলে ভিজিয়ে নরম করতেন, তারপর সেগুলোকে সুনিপুণভাবে কেটে বিভিন্ন আকৃতিতে গড়ে তুলতেন। কিন্তু প্লাস্টিক ও স্টিলের বন্য দাপটে এখন এই শিল্প প্রায় বিলুপ্তের পথে। কাঁচামালের উচ্চ মূল্য, শ্রমের ন্যায্য মজুরি না পাওয়া এবং আধুনিক বাজারের চাহিদার অভাবে বহু কারিগর এই পেশা ছেড়ে অন্য কাজে বেছে নিয়েছেন। এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিক বিপণন ব্যবস্থা, যাতে বাঁশ ও বেত শিল্প আবারও বাঙালির জীবনে জায়গা করে নিতে পারে। এরপর আমরা যে শিল্পের কথা বলছি তা একসময় বাংলার প্রাচীন সংস্কৃতির অন্যতম অংশ ছিল। হ্যাঁ, আমি যার কথা বলছি সেটি হলো তালপাতার শিল্পের কথা, যা আজ বিলুপ্তের পথে। একসময় বাংলার গ্রাম অঞ্চলে তালপাতার তৈরি পাখা, হাতের তৈরি চট, মাদুর ও নানা ধরনের নকশা খোদাই করা শিল্পকর্ম খুব জনপ্রিয় ছিল। এই শিল্পে দক্ষ কারিগররা তাল গাছের পাতা সংগ্রহ করে সেগুলো রোদে শুকিয়ে বিশেষ কৌশলে কেটে ও ভাঁজ করে বিভিন্ন আকৃতির নকশা তৈরি করতেন। বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল ও সুন্দরবনের আশেপাশের এলাকায় তালপাতার শিল্প কদর বেশি ছিল। তালপাতার তৈরি হাত পাখা একসময় বাংলার প্রতিটি ঘরের অবিচ্ছেদ্য অংশ ছিল, যা গরমের দিনে স্বস্তি দিত। কিন্তু কালের বিবর্তনে ইলেকট্রিক ফ্যান, প্লাস্টিক ও অন্যান্য আধুনিক উপকরণের কারণে তালপাতার শিল্প প্রায় হারিয়ে গেছে। বর্তমানে হাতে গোনা কিছু কারিগর এই ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন, তবে বাজারের চাহিদা কমে যাওয়ায় তারা টিকে থাকতে পারছেন না। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, ডিজাইনের আধুনিকরণ ও নতুন বাজার সৃষ্টি করা, যাতে তালপাতার শিল্প আবারও জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আসি এক অনন্য শিল্পের কথায়,
যা শুধু সুই সুতোর কাজ নয়, বরং প্রতিটি সেলাইয়ে মিশে থাকে বাঙালির আবেগ ও সংস্কৃতি। হ্যাঁ, আমি যার কথা বলছি হয়তো আপনারা সেটা আন্দাজ করতে পারছেন। আমি বলছি নকশি কাঁথার কথা। নকশি কাঁথা শুধুমাত্র শীতের দিনে গায়ে দেওয়ার জন্য নয়, এটি বাংলার ঐতিহ্য, যেখানে প্রতিটি সেলাইয়ে গল্প লুকিয়ে থাকে। একসময় ঘরে বসে নারীরা নিজেদের পুরনো শাড়ি ও ধুতি জোড়া লাগিয়ে তাতে সূচিকর্মের মাধ্যমে ফল, ফুল, পাখি, লতাপাতা ও গ্রাম বাংলার দৃশ্য ফুটিয়ে তুলতেন। বিশেষ করে রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও ময়মনসিংহ অঞ্চলে নকশি কাঁথার প্রচলন ছিল খুবই বেশি। এক একটি কাঁথা তৈরিতে মাসের পর মাস সময় লাগত, আর এতে বোনা হতো পরিবারের ইতিহাস ও আবেগ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রের তৈরি কম্বল ও আধুনিক বেডশিটের জনপ্রিয়তায় নকশি কাঁথার চাহিদা কমে গেছে। ফলে বহু কারিগর এই পেশা ছেড়ে দিচ্ছেন। তবুও কিছু উদ্যোগ নকশি কাঁথাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করছে, বিশেষ করে রূপান্তরী বাণিজ্যের মাধ্যমে। এই শিল্পকে রক্ষা করতে হলে প্রয়োজন নতুন ডিজাইন, আধুনিক বিপণন ব্যবস্থা ও সরকারি সহায়তা, যাতে নকশি কাঁথায় ঐতিহ্য টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম। এরপর আসি এক সময়ের গুরুত্বপূর্ণ এক শিল্পের কথায়, যা শুধু কাপড় তৈরির মাধ্যমে ছিল না, বরং স্বদেশী আন্দোলনের প্রতীকও ছিল। হ্যাঁ, আমি বলছি চরকা শ্রমিকদের কথা। একসময় বাংলার গ্রাম অঞ্চলে চরকার কাটা ঘুরিয়ে সুতো তৈরি করা হতো, যা দিয়ে তৈরি হতো মসলিন, খদ্দর ও নানা ধরনের কাপড়। চরকা শ্রমিকরা সুতো কাটার পর তাঁতিদের কাছে পাঠাতেন, যারা তা দিয়ে কাপড় বুনতেন। বিশেষ করে নদিয়ার কৃষ্ণনগর, যশোর ও মুর্শিদাবাদ অঞ্চলে চরকা শিল্পের ব্যাপক প্রচলন ছিল। স্বদেশী আন্দোলনের সময় চরকা শুধু একটি শিল্প ছিল না, এটি আত্মনির্ভরশীলতার প্রতীক হয়েও উঠেছিল। মহাত্মা গান্ধীও চরকার গুরুত্ব তুলে ধরেছিলেন, যা ব্রিটিশদের বস্ত্রশিল্পের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। কিন্তু আধুনিক টেক্সটাইল মেশিন ও বিদেশি সুতো বাজার দখল করায় চরকা শিল্প হারিয়ে যেতে বসেছে। এখন হাতে গোনা কিছু কারিগর খদ্দর ও ঐতিহ্যবাহী কাপড় তৈরির জন্য চরকা ব্যবহার করলেও এটি আর আগের মতো জনপ্রিয় নয়। এই ঐতিহ্য রক্ষা করতে হলে প্রয়োজন সরকারি সহায়তা, কারিগরদের উৎসাহ ও আধুনিক ডিজাইনের সংযোগ, যাতে বাংলার চরকা শিল্প আবারও নতুন করে প্রাণ পায়। একটা সময় ছিল যখন বাংলার পথে প্রান্তরে ঘোড়ার গাড়ি বা মোটর গাড়ি নয়, বরং কাঁধে তোলা পালকি ছিল রাজকীয় বাহন। বিয়ের বরযাত্রী থেকে জমিদারের শোভাযাত্রা, সবখানেই পালকির ছিল দাপট। কিন্তু পালকির শুধু বাহন হিসেবে গুরুত্বই ছিল না, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। সাধারণত 4 থেকে 8 জন বাহক পালকির ওজন বহন করতেন, আর তারা ছন্দ মিলিয়ে হাঁটতেন, যেন যাত্রী কোনো ঝাঁকুনি না পান। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বগুড়া ও কুমিল্লা অঞ্চলে পালকি বহনের প্রচলন খুবই বেশি ছিল। বাহকদের মধ্যে অভিজ্ঞতা ও শক্তির প্রয়োজন ছিল, কারণ দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। অনেক সময় তারা পথ চলতে চলতে গান গাইতেন, যা যাত্রাকে আনন্দময় করত। কিন্তু রাস্তাঘাটের উন্নয়ন, মোটর গাড়ির প্রচলন ও সময়ের পরিবর্তনে পালকির ব্যবহার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। পালকি বাহকরা অন্য পেশায় চলে গেছেন, আর এই ঐতিহ্য শুধুই ইতিহাসের পাতায় রয়ে গেছে। আজ যদি পালকি দেখা যায়, তা শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে। তবে এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতি আরও যত্নশীল হতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত কি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি চান এইসব ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকুক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ এ সম্পর্কে জানতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।